আজকে ২৬শে নভেম্বর। আজকে একটি বিশেষ দিন। আজকে আমরা সারা ভারতে সংবিধান দিবস হিসেবে দিনটিকে আমরা পালন করে থাকি। আমাদের কলেজে আমরা এবছরই প্রথম এই দিনটিকে পালন করব এবং সেই অনুষ্ঠানটির সূচনা করবেন আমাদের অধ্যক্ষা মহাশয়া ডক্টর অয়ন্তিকা ঘোষ মহাশয়। এছাড়াও আমি মঞ্চে ডেকে নেব আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি রঞ্জন দাকে। আর আমাদের আজকে এই সংবিধানের ইতিহাস সম্বন্ধে বিস্তারিতভাবে জানাবেন যিনি, সেই আমাদেরই সহকর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান গৌরাঙ্গকেও আমি ডেকে নিচ্ছি মঞ্চে। আমাদের সন্দীপন দা, যিনি আমাদের নন টিচিং সহকর্মী, তাকেও আমি ডেকে নেব। সন্দীপন দা, আপনিও চলে আসুন। আমি প্রথমেই আমাদের অধ্যক্ষা মহাশয়কে আজকের দিনটির বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করব। একটু দরজাটা দিয়ে দাও। সুপ্রভাত সবাইকে। কালকে রাত ৯টার সময় মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ খেয়াল করি যে আজকে সংবিধান দিবস। তারপর মেসেজে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানকে লিখি যে এরকম একটা দিন না, আমাদের সবার ভালো লাগবে, আপনি যদি এ বিষয়ে কিছু বলতে পারেন। তখন উনি একটু সময় নেন, সময় নিয়ে বলেন আচ্ছা। সঙ্গে সঙ্গে আমি এনএসএসের অধ্যাপক ডক্টর ঈশ্বর টিডুর সঙ্গে যোগাযোগ করে বলি এরকম গৌরাঙ্গবাবু রাজি হয়েছেন, তাহলে যদি একটা কিছু করা যায়। এনএসএস, এনসিসি, আরও যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগও থাকতে পারে, আর আমাদের সেল আছে যেটা, সেই সেলের পক্ষ থেকেও যদি একটা সচেতনতামূলক অনুষ্ঠান হয়, উনি বক্তব্য রাখতে রাজি হন কিনা একটু অফিসিয়ালি আপনি কথা বলে দেখুন। তো ঈশ্বর আমাকে জানান যে হ্যাঁ, প্রাথমিক আপনার সঙ্গে কথাবার্তা হয়েছিল, উনি রাজি আছেন। তো আমি সেজন্যে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি অধ্যাপক শ্রী গৌরাঙ্গ রায়কে, কারণ উনি বলতে রাজি হয়েছেন হঠাৎ করে। এবং এই প্রতিষ্ঠান যে হঠাৎ করে সবাই মিলে সাড়া দিয়েছেন একটা উদ্যোগে, তার জন্যও আমি সবাইকে সাধুবাদ জানাই। বিষয়টা হচ্ছে অনেক রাত করে মেসেজটা নিজেই টাইপ করি, নোটিশটা টাইপ করি, হঠাৎ করে আগে থেকে বলা হয়নি। আসলে এই ভাবনাগুলো সবার মধ্যে থেকে এগিয়ে আসাটা ভালো। আসেনি যখন, তখন দায়িত্বটা নিতে হয়েছে, ভাবতে হয়েছে, এবং হঠাৎ করেই আমরা যে কজন আছি আজকে, তবু তো দিনটার একটা মাহাত্ম্য, তাৎপর্য বিবেচিত হলো কিছু না হওয়ার থেকে। সংবিধান দিবস বিষয়ে গৌরাঙ্গবাবু বলবেন। আমরা যতটুকু ইতিহাসের ছাত্রী হিসেবে ছোটবেলা থেকে জানি যে 1949 সালের 26শে নভেম্বর এটা স্বাধীনতার পরে গণপরিষদে এরকম একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে সংবিধানের গুরুত্ব মানুষকে বোঝানো হবে, এবং পরের বছর 1950 সালের 26শে নভেম্বর থেকে এটা কার্যকরী হয়। না, জানুয়ারি থেকে এটা কার্যকরী হয়। তো এখন
একটা ইনক্লুসিভ নেশন এবং প্রগ্রেসিভ নেশন কিভাবে গড়ে উঠতে পারে, আমাদের মধ্যে সমস্ত মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী থাকা সত্ত্বেও কিভাবে ন্যায় বিচার এবং সমতা হতে পারে, থাকতে পারে, আমরা ভ্রাতৃত্ববোধে আরও কিভাবে পারস্পরিকভাবে সংযুক্ত থাকতে পারি, সেই জায়গাটা দেখার জন্যেই কিন্তু আজকের দিবস পালনের সার্থকতা। অনেক রাত্রিবেলা আমাদের ছাত্ররাও হয়তো কেউ কেউ জেনেছে, দুজন ছাত্র উপস্থিত আছে দেখতে পাচ্ছি, ওয়েবসাইটে দেওয়া হয়নি। আজকে কথোপকথনের মাধ্যমে যতজন এসেছে, আর আমাদের শিক্ষা সহায়ক কর্মী বন্ধুরাও রাত্রিবেলায় নোটিশটা পেয়েছেন। তবু সবাই মিলে যে আজকে আমরা আছি, খুব স্বল্প প্রতিনিধিত্ব হলেও এর জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মহাশয়কে দু এক কথায় কিছু বলার জন্য অনুরোধ করব। সত্যি সত্যি কোনো প্রস্তুতি নেই এখন, এই মুহূর্তেও যে আমি স্টেজে উঠে বসবো সেটাও জানি না। তো যাই হোক, সেটা বিষয় নয়, বিষয়টা ম্যাডাম আগেই বলে দিয়েছেন যে আজকের দিনটার মাহাত্ম্য, এবং সেটা আমরা আরও ভালোভাবে জানবো অধ্যাপক গৌরাঙ্গ রায় মহাশয়ের কাছ থেকে, এবং সেই জন্যই আমরা অধীর আগ্রহে এখানে আছি। এবং খুবই স্বল্প সময়ের মধ্যে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে এবং আমরা যেহেতু সবাই উপস্থিত হতে পারিনি, তার জন্য আমাদের টিচার্স কাউন্সিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা যারা এসছি তাদের সবাইকেই আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আমাদের কলেজ একটা হচ্ছে ইন্টিগ্রেটেড একটা বিষয়, মানে ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাইকে নিয়েই আমাদের কলেজ, তাই সবাইয়ের প্রতিনিধিত্ব এখানে আছে। এই জন্য আমরা সবাই খুশি। সময় নষ্ট করতে চাই না। এই দিনটির মাহাত্ম্য সম্পর্কে আমাদের গৌরাঙ্গ স্যার বলবেন, সেই জন্য উনি রাজি হয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। এনসিসি এবং এনএসএস সহযোগিতা করছে, এর জন্য অর্গানাইজ করছে, এর জন্য তারাও ধন্যবাদ পাবে, এবং তারা সব সময় সব কাজেই এগিয়ে আসে। তো তার জন্য সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রোগ্রামটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করছি। ধন্যবাদ। এবার আমি সন্দীপনদাকে বলবো কিছু বলার জন্য। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকের দিনে সংবিধান দিবসে এই অনুষ্ঠান করার জন্য। খুবই তাৎপর্য আজকের দিনে, কেননা সারা ভারতবর্ষ জুড়ে সংবিধান যেভাবে আক্রান্ত হচ্ছে, এই দিনটা আমাদের পালন করা উচিত সবসময়। সুতরাং এই অনুষ্ঠান আইকিউএসি, তারপরে এনসিসি, এনএসএসের পক্ষ থেকে এবং কলেজ পক্ষ থেকে যে করা হচ্ছে, তার জন্য আমি কলেজ শিক্ষাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান, আমরা সংবিধান সম্বন্ধে জানব। আমরা সকলেই সংবিধানের সম্বন্ধে অল্প কিছু কথা ইতিহাস বইতে পড়েছি। যাদের পরবর্তীকালে কলেজে পল সায়েন্স ছিল, রাষ্ট্রবিজ্ঞান ছিল, তারা আরেকটু হয়তো বিস্তারে পড়েছি, কিন্তু সেসব আমাদের অনেকেরই হয়তো ভালো করে মনে নেই। আমরা গৌরাঙ্গর কাছে এবার সে সম্বন্ধে বিস্তারিতভাবে ইতিহাসটি জানব। উপস্থিত সবাইকে সুপ্রভাত। প্রথমে প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এনসিসি ইউনিট আর এনএসএস ইউনিটকেও ধন্যবাদ। আজকে খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব যে সংবিধান আসলে আমাদের ডেইলি লাইফ বা দৈনন্দিন জীবনের সঙ্গে কিভাবে জড়িত। দুটো অংশে আমি ভাগ করার চেষ্টা করেছি। প্রথমটি একটা ছোট্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, যেখানে আমরা দেখব
তিনটি খুব গুরুত্বপূর্ণ তারিখ: 15ই আগস্ট, 26শে নভেম্বর এবং 26শে জানুয়ারি। এই তিনটি ধাপ আমাদেরকে একটা পরিপূর্ণ পরিবেশ দিয়েছে। আমরা যদি এক একটা চারা গাছ হই এবং পরবর্তীতে যে যার মতো করে বিকশিত হওয়ার চেষ্টা করি, যে পরিবেশ চারা গাছের দরকার, মানুষেরও সেই রকম একটি পরিবেশ দরকার। 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা একটু খেয়াল করে দেখলেও আমরা স্বাধীনতা পেয়েছি, অর্থাৎ ডমিনিয়ন স্ট্যাটাস। আমরা কিন্তু তখনও হাঁটতে শিখিনি। একটা পরিবার, আমরা যদি আমাদের ভারত সমাজকে একটা বৃহত্তর পরিবার হিসেবে ধরি, একটা পরিবারকে সঠিকভাবে চলতে গেলে কতগুলি নীতিমালা, প্রিন্সিপালস আমাদেরকে অনুসরণ করতে হয়। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এজন্যই একটি সংবিধানের প্রয়োজন, একটি গণতান্ত্রিক দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে। এই ডমিনেন্ট স্ট্যাটাসে আমরা জানি যে গভর্নর, জেনারেল গভর্নরের মাধ্যমে আমরা মোটামুটি 2 বছরের মতো ছিলাম। এই 26শে নভেম্বর দিনটিকেই সংবিধান দিবস হিসেবে পালিত করা হচ্ছে কেন? মূলত দুটো দিনে আমরা আমাদের জাতীয় পতাকা, জেস্টারটা একটু ডিফারেন্ট। আমরা স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করি, 26শে জানুয়ারির দিন পতাকা উন্মোচন করি। রিলেটেড বাট ডিফারেন্ট। এটারও কিন্তু এই প্রতীকী ব্যাপারটারও খুব গুরুত্বপূর্ণ একটা দর্শন রয়েছে। তখনও পর্যন্ত আমরা পায়ে হাঁটতে দাঁড়িয়েছি, হয়তো হাঁটতে শিখিনি, হামাগুড়ি দিচ্ছি। 26শে নভেম্বর এমন একটি দিন যেদিন আমাদের কনস্টিটিউশন সভা তার যে যাবতীয় শ্রমের মাধ্যমে একটা পূর্ণ বিকশিত সংবিধান লেখা সম্পন্ন করল, গৃহীত হলো আমাদের সংবিধান। কিন্তু একটু এখানে আমাদের ইতিহাসকেই স্মরণ করতে হবে যে সেদিন কিন্তু কার্যকর করা হলো না। কার্যকর করা হলো 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারির দিনটি খুব গুরুত্বপূর্ণ একটু ইতিহাসকে স্মরণ করা। মূলত এইটি ভারত শাসন আইন অনুযায়ী তার পরবর্তীতে পূর্ণ স্বরাজের যে দাবি এই 26শে জানুয়ারিতেই হয়। সালটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার বেসিক্যালি। এই জন্য যেহেতু স্বাধীনতা সংগ্রামে 26শে জানুয়ারিতেই প্রথম পূর্ণ স্বরাজ দাবিটি তোলা হয়, হ্যাঁ, যার জন্যই এই 26শে জানুয়ারিকে ইচ্ছাকৃতভাবে রাখা হয়। 2 মাস একটু পিছিয়ে গেল, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে সংগ্রাম, জীবন বিসর্জন দিয়ে সংগ্রাম, যে স্বাধীনতা সহজে আসেনি, এই কারণেই 26শে জানুয়ারি এটি কার্যকর হলো। এবার আমরা যদি দেখি যে আমি পিপিটিতে যে স্লাইড, সেখানে ফ্রিডম, কনস্টিটিউশন আর রিপাবলিক শব্দটি পরপর সাজিয়েছি। 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, যেটি অনেকটাই বলতে পারি ডকুমেন্টেশন। স্বাধীনতা শুধু পাওয়া না, তাকে রক্ষা করাটা আরও বেশি কঠিন, যার জন্য আমাদের সংবিধান বা নিজেরাই নিজেদেরকে শাসন করব, তার নির্দিষ্ট কতগুলি নীতিমালার তো প্রয়োজন। কিভাবে চলবো, আমাদের উদ্দেশ্য কি, এই দিকটি কিন্তু আমাদের এই স্বাধীনতার সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত রেখে তার যে ইতিহাস, তার প্রেক্ষাপট, আমাদের যে দার্শনিক ভিত্তি, ভারতীয় যে সমাজের বৈচিত্র্য, যাবতীয় বিষয়গুলি মাথায় রেখে আমাদের কনস্টিটিউশন লেখা সম্পন্ন হলো এবং আমরা 26শে জানুয়ারি একটি রিপাবলিক নেশনে পরিণত হলাম। রিপাবলিক এই কারণেই, কারণ এর আগে পর্যন্ত ভারত গণতন্ত্র ছিল বটে, কিন্তু ভারতের মাথায় যিনি হেড অফ দ্য স্টেট, তিনি ছিলেন গভর্নর জেনারেল। পরবর্তীতে এই 26শে জানুয়ারিতে গভর্নর জেনারেল পদটি সরিয়ে দেওয়া হয় এবং রাষ্ট্রপতি, মনে রাখবেন আমরা
আমাদের রাষ্ট্রপতি কোনো বংশ পরম্পরায় আসে না, নির্বাচনের মাধ্যমে আসে। হতে পারে জনগণের সরাসরি নির্বাচন নয়, আমাদের প্রতিনিধিরাই সেটা করে। এবারে আমি আমার আজকের যে মূল বিষয় সেটিতে একটু যাব। আমাদের সংবিধান কি করে, নেক্সট স্লাইড একটু যদি কেউ আমাকে হেল্প করে। আমি আসলে নিজের মতো করেই চেষ্টা করেছি, এর জন্য খুব একটা সাজানো গোছানো নেই। ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সংবিধানের স্মরণ হয়ে যান, মানে আমাদের চেতন অবচেতন মনে, অনেক সময় না জেনেও। কারণ ঘুমোতে গেলেও একটা সুস্থ পরিবেশের দরকার হয়, অস্থির পরিবেশে সঠিকভাবে ঘুমানো তো যায় না। ঘুম থেকে ওঠার পরেই আমরা যে মুক্ত বাতাবরণে এই আমাদের যাবতীয় কর্মকাণ্ড সকালবেলা সেরে বাড়ি থেকে বের হয়ে আমাদের কর্মস্থলে যাচ্ছি। এই কর্মস্থলে যাওয়ার যাবতীয় যজ্ঞগুলি ঘটেছে পড়া, স্কুল লাইফ থেকে শুরু করে স্বপ্ন দেখা যে আমি কি হতে চাই, সমতার অধিকার। ভারতবর্ষে যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে অন্তত সাংবিধানিকভাবে, তাই সবাই স্কুলে যাবে, এইটি কিন্তু বর্তমানে মৌলিক অধিকারেও পরিণত হয়েছে। একটা সময় পরিস্থিতি ছিল না, আমাদের অনেক বাধা বিপত্তি এখনো রয়েই গেছে, তো ধীরে ধীরে আমরা সেদিকে যাব পেসিমেন্টাল ওয়েতে। বৈষম্য না করার অধিকার আমরা আর্টিকেল 15-এ পাই। শিক্ষার অধিকার, যেটি এখন মৌলিক অধিকারে পরিণত হয়েছে। যদি স্কুল বা বিদ্যালয়ে যেতে না পারতাম আজকে হয়তো আমরা এখানে থাকতাম না। এই শিক্ষার অধিকারটিও সংবিধান আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা যদি দেখি ভারতবর্ষের বেশি দূর যেতে হবে না, 200-100 বছর পিছনে যদি যাই, তো আমার মনে হয় ভারতবর্ষের প্রায় অর্ধেক জনসংখ্যা, অর্থাৎ আমি আমাদের মায়েদের কথা বলছি, আমাদের দিদি বোন নারীদের কথা বলছি, এক কথায় শিক্ষার অধিকারটা তেমনভাবে প্রখরভাবে ছিল না। এটি এবং সামাজিক কারণেও বাবা মানে নিজেরাই পাঠাতো না, অনেক সময় লেগেছে, অনেক সংগ্রাম হয়েছে, সংবিধান সেটিকে নিশ্চিত করেছে। সমান কর্মসংস্থানের সুযোগ। আজকে ভারতবর্ষের বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, ভাষাভাষীর মানুষ ভারতবর্ষের যে কোনো পেশা গ্রহণের স্বপ্ন অন্তত দেখতে পারে। এই স্বপ্ন দেখাটাই যথেষ্ট, তারপরে তো কাজ করা। এবারে আমরা যে ভাষায় কথা বলি, মানে এখন যে ভাষায় কথা বলছি আমরা, বাংলা ভাষা, আমরা ভাষা সন্ত্রাস শব্দটি জানি। আমাদের দেশে বিভিন্ন সময় ক্লাস হয়, দক্ষিণ উত্তর ভারত, হিন্দি বাংলা। ভাষাকে সংরক্ষণ করার একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ভাষা হারিয়ে গেলে একটা সভ্যতা হারিয়ে যায়। এমন এম্পিরিক্যাল এভিডেন্স আমাদের কাছে প্রচুর আছে। ভারতীয় অনেক সম্পূর্ণ ভাষা, বিকশিত ভাষা প্রায় বিলুপ্তির মুখে। আমরা সংস্কৃতের কথা বলতে পারি, চর্চার অভাব, পড়তে না দেওয়া, সামাজিকভাবে একটা নির্দিষ্ট সমাজের অংশকে এই ভাষা পড়তে দেওয়া যাবে না। এই যে ধরনের সামাজিক ব্যাধিগুলি, বাধা, এগুলি সংবিধান নিরূপণ করেছে, সরিয়েছে। এখন আমাদের বাংলা ভাষা যে 22টি নির্ধারিত ভাষা 8ম তফসিলে সুরক্ষিত রয়েছে। বাংলা ভাষায় আমরা শিক্ষা নিচ্ছি, শিক্ষা দিচ্ছি, যাবতীয় কর্মকাণ্ড আমরা বাংলা ভাষায় করতে পারছি। সংবিধান নীরবে এই নিশ্চয়তা আমাদের প্রদান করে যাচ্ছে প্রতিনিয়ত, এভাবেই আমাদের সঙ্গে জড়িত। তারপরে ভোটাধিকার বা গণতন্ত্র। আসলে গণতন্ত্রটা কি? গণতন্ত্র যদি আমি খুব সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে
যে নিজের সিদ্ধান্ত নিজেকে নেব। তার মানে এটা নয় যে যা ইচ্ছা তাই করবো খেয়াল খুশি মতো করে, অবশ্যই অন্যেরটাও দেখতে হবে আমাদের। এই নিজের সিদ্ধান্ত নিজে নেব, নিজেকেই নিজেরা শাসন করব। আমাদের মতো একটা এত কমপ্লেক্স সোসাইটিতে ডিরেক্ট ডেমোক্রেসি সুইজারল্যান্ডের মতো সম্ভব নয়, যেখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার একটু যদি অন্তর হয়, ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যায়, এতটাই কমপ্লেক্স আমাদের সোসাইটি। কিন্তু তারপরেও এর বৈচিত্র্যের মধ্যে ঐক্যতা রয়েছে। যাই হোক, ভোটাধিকার আসলে আমরা আমাদের নিজেদেরকেই শাসন করার একটা অধিকার। আমরা কি সিদ্ধান্ত নেব, আমাদের জন্য আইন তৈরি হচ্ছে, আমরা পাঠিয়েছি প্রতিনিধিদের। আজকে আমরা বলি না যে আইনসভাতে যারা গেছে তারা কি করছে কিনা, এর দায় কিন্তু আমাদেরও। এবারে একটু যদি একদম সরাসরি নিরাপত্তার কথা চলে আসি, যে আমরা রাস্তাঘাটে আমাদের দৈনন্দিন যে অভিজ্ঞতা, আমরা দেখি চোর ছেচরে ভরে গেছে, ট্রাফিক কেউ মানছে না, কেউ রাশ ড্রাইভিং করছে, যার জন্য অকারণে ফুটপাতে হাঁটা একটি মানুষের প্রাণ চলে গেল, তার কোনো দোষ নেই। এগুলি আমরা খবরে দেখি, কিন্তু যদি সংবিধান না থাকতো, এগুলি খবরে দেখাটা আমাদের কাছে মানে আলাদা করে দেখতে হতো না, এগুলি সবসময় ঘটতেই থাকতো আশেপাশে। সম্পূর্ণরূপে কন্ট্রোল করাটা হয়তো সম্ভব নয়, কিন্তু অনেকটাই কন্ট্রোল। ট্রাফিক রুল আমরা মেনে চলি, বেশিরভাগ মানুষ। ব্যতিক্রম থাকবেই, সমাজে ব্যতিক্রম থাকবেই, তারা আছে, থাকবে ভবিষ্যতে। নেক্সট আমরা আরেকটু কত দূর আছি আমরা, রাস্তায় চলাফেরা করা, এই যে হাঁটছি আমরা, বাজার করতে যাচ্ছি, অমুক দোকান থেকে এটা কিনছি সেটা কিনছি, এখানেও যদি আমরা দেখি যে চলাফেরার স্বাধীনতা, ব্যতিক্রম ব্যতিরেকে আমাকে কেউ বলতে পারবে না যে আমি গড়িয়াহাট যেতে পারি না, বা আমি আসামে যেতে পারবো না, বা আমি রাজস্থানে যেতে পারবো না। এগুলি কিন্তু এক সময় আমাদের সামাজিক ব্যাধি হিসেবেই চিহ্নিত ছিল। সমাজের এক বিশাল বড় অংশকে পার্টিকুলার কতগুলো জায়গাতে যেতেই দেওয়া হতো না। এই চলাফেরা করার স্বাধীনতা, আমরা যে কোনো পেশা গ্রহণ করতে পারি। ব্যতিক্রম আছে, ধর্মের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, পার্টিকুলার যে যার ধর্মগুলিতে মন্দির বা এগুলো দিয়ে যে সংক্রান্ত চাকরিগুলি সেগুলি আছে, কিন্তু ইন জেনারেল আমরা ভারতীয় হিসাবে ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষায় অন্তত বসতে পারি, পাশ ফেল তো তারপরে নিজের উপরে। ধর্মীয় স্বাধীনতা, সকালবেলায় উঠে আমরা অনেকে পুজো করি, অনেকেই ভোরবেলার নামাজ পড়ি, চার্চে যাই। ধর্ম ব্যক্তি জীবনের সঙ্গে দারুণভাবে সম্পৃক্ত। এই ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ ধর্ম পালনের স্বাধীনতা আমরা 25 থেকে 28 যে অনুচ্ছেদ আমাদের সংবিধানের মৌলিক 3য় অধ্যায়ের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত রয়েছে, আমাদের ধর্ম পালনের নিশ্চয়তা প্রদান করে। তারপরে আমরা চলে যাব সামাজিক ন্যায়। আমরা যদি দেখি আমাদের পরিবার হিসেবে ভারতবর্ষকে বৃহত্তর পরিবার হিসেবে, একটি পরিবারকে বিকশিত পরিবার বা একটি পাড়া মানে মহল্লা আর কি, বিকশিত মহল্লা আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের কোনো একটি সদস্য পড়াশুনো, তার জীবনের আদর্শ যাবতীয় কিছু থেকে অনেকটাই পিছিয়ে থাকে। বিকশিত মানে কি শুধু আমি হয়ে গেলাম এমনটা নয়। আমাদের ভারতবর্ষের 80% উপরে মানুষ এখনো নিরক্ষর। ওই অর্থে শুধু নাম সাইন করতে পারাটা কিন্তু সাক্ষরতা বলছি না আমরা, যদিও এটি সংজ্ঞা দেওয়া হয়েছে, নাম সাইন করতে পারলে উনি সাক্ষর, কিন্তু শিক্ষিত তো বলা যায় না ওই অর্থে। এখানে ভারতবর্ষকে যদি প্রকৃত অর্থে একটি ডেভেলপড নেশন হিসেবে পরিণত হতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে আমার পাশের প্রতিবেশী ছেলেটি যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে ঠিকঠাক পড়ার পরিবেশ পাচ্ছে তো, পড়াশোনা করার পরিবেশ পাচ্ছে তো, নাকি তাকে ডিস্টার্ব বা বিরক্ত করার জন্য মাইক বাজাবো। এইটি কিন্তু ভাবার বিষয়। কারণ আজকে যদি ওর পরীক্ষার সময় আমরা মাইক বাজাই, পরবর্তীতে
পরীক্ষা দিতে পারবে না স্বাভাবিকভাবে, পরবর্তীতে গুন্ডা ডাকাত মাস্তানি হয়ে আমাদের ঘরেই আসবে। তাই নিজেদের স্বার্থেও এবং বৃহত্তর সামাজিক স্বার্থেও এগুলি দেখার বিষয় কিন্তু রয়েছে। সামাজিক ন্যায় তাই সংরক্ষণের বা অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা বলা হয়েছে। দীর্ঘ ইতিহাসে পড়াশোনা থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা জানি সেই ইতিহাস যদি আলোচনা করতে হয় তাহলে আরও সময় ব্যতীত হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট ছুঁয়ে গেলাম। অনুচ্ছেদ 17, ভারতীয় সংবিধান রচয়িতারা যখন আর্টিকেল 17 নির্মাণ করছেন, প্রত্যেকের মনে খুব দুঃখে মানে তারা এটি করতে বাধ্য করছে যে আমাদের সংবিধানের যদি কলঙ্ক হয় কিছু, এটা যেমন পাওয়ার তেমনি এটা থাকাটাও একটা কলঙ্ক। এটা যদি নাই থাকতো, আমাদের যদি এটার এই বিষয় নিয়ে চিন্তাই না করতে হতো, তাহলে কতই না ভালো হতো। সেটি হলো আর্টিকেল 17, অস্পর্শতা। ভাবা যায় একটা মানুষকে অস্পর্শ বলে ঘোষণা করে দেওয়া, এটা সামাজিক অপরাধ, সাংঘাতিকভাবে ঐতিহাসিক ভুল, ঐতিহাসিক অপরাধ। এবারে আসি নারী পুরুষের সমতা। অনুচ্ছেদ 15, 16 এবং 14টা পরে এলো মাথায়। এনিওয়ে, নারী পুরুষের সমতার কথা যদি বলি, এখনো আমাদের মধ্যে সমাজে এই বিষয়ে বড় বড় অনেক বাধা এবং ট্যাবুসগুলি রয়েছে। বায়োলজিক্যাল ডিফারেন্স হয়তো রয়েছে, কিন্তু আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল যে নারী পুরুষ কি করে সমতা হবে, ওরা তো না শারীরিকভাবে দুর্বলই। তখন আমি তাকে খুব স্ট্রং এবং খুব, বুঝলেন ম্যাম, বেশ ফিজিক্যালি স্ট্রং। তো আমি তাকে বলেছিলাম যে ও খেলাধুলাও করে, যে তুই মেরি কমের সঙ্গে পারবি? মেরি কম চিনি আমি। তার মানে এটা প্রমাণ যে প্র্যাকটিস করলে শারীরিক দক্ষতা আনতেও সময় লাগে না। যাই হোক, এইটি আমরা দেখি যদি বাসে, ট্রেনে, অফিসে আমরা এই নারী পুরুষের সমান অধিকারের কথা বলি, এটিও কিন্তু এই কথা বলার সুযোগটিও আমাদের সংবিধান আমাদের প্রদান করেছে। সরকারের ক্ষমতার যে নিয়ন্ত্রণ, আমরা যাদের পাঠাচ্ছি, আমরা চাক্ষুষ করছি তারা কি করছে। পার্লামেন্টে আমাদের একটা তামেশাতে পরিণত হয়েছে। আমরা এমন অনেকজন নেতা, বরিষ্ঠ সিনিয়র নেতাদের কথা বলি যে তারা কি বললো কি না, তাদেরকে দেখলে আমাদের মনে হয় যে একটা হাসির খোরাক, এবং তারা সেটাও জানে। গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নাই, আমরা লালু প্রসাদের কথা বলতে পারি, এরকম প্রচুর রয়েছে। এবং ওটি ট্রেন্ড হয়ে গেছে যে বাহ, এর তো এটাই ক্রেডিট, কিন্তু ওর ওই কাজটি নয়। হত দরিদ্র মানুষগুলি তাদের পাঠিয়েছে, সেই বোধটুকু তাদের নেই। নেংটি পড়া মানুষটি পাঠিয়েছে তাদের, রোদে পিঠ পুড়ে কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, সেই মানুষটি পাঠিয়েছে পার্লামেন্টে না। পরবর্তীতে তারা ভাবে যে এটাই আমাদের বোধহয় অধিকারে পরিণত হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধাগুলি। আসলে তা নয়, এগুলি নিয়ে ভাবার বিষয় আছে। তাই সরকারকে কন্ট্রোল করার একটা বিষয় চলে আসে, কারণ ক্ষমতা এমন একটা বিষয় যে ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করে। প্রকৃত মানুষ হলে ক্ষমতা তাকে ছুতেই পারবে না, ক্ষমতাকে হজম করে যাবে। এইটির অভাব রয়েছে, যার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স যে প্রিন্সিপালস রয়েছে সেটি আমাদের কনস্টিটিউশনে রয়েছে। আমাদের কনস্টিটিউশনে আইন বিভাগ, বিচার বিভাগ এবং সরকার বিভাগ একে অপরকে চেক করছে। আইন বিভাগ আইন তৈরি করছে, সরকার সেটা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু এই আইনটি কি আদৌ আমাদের গণতন্ত্রের প্রকৃতির সঙ্গে যায়, সেটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের বিচার ব্যবস্থা। যাই হোক, বিচার ব্যবস্থা একবারে দুহা তুলসী পাতার মতো নয়। কলেজিয়াম সিস্টেম নিয়ে ইদানিং অনেক রকম সমালোচনা উঠে এসেছে, এইটি একটা দেখার বিষয় রয়েছে। পরবর্তীতে আমি যে বিষয়টি বলবো, যেটা একদম আমাদের পকেটে ঘুরে বেড়াচ্ছে, প্রযুক্তি। মনে রাখার বিষয়, যখন সংবিধান রচনা হচ্ছিল তখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের কোনো বালাই ছিল না, এগুলি ছিলই না। কিন্তু আমাদের সংবিধান রচয়িতাদের দূরদর্শিতা, ওনারা জানতেন যে সোসাইটি থেমে থাকার নয়, সোসাইটি ইজ এ ডাইনামিক ওয়ান। তাই সোসাইটির জন্যে যেহেতু সংবিধানকেও তাই ডাইনামিক হতে হবে। তার জন্য 386 আমাদের
সংবিধান সংশোধনের ব্যবস্থা রয়েছে, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর রয়েছে, যার জন্য আমরা কিন্তু আজকে আমাদের সার্ভার যাবতীয় ক্রাইমসের বিরুদ্ধে আইনগুলি পাচ্ছি। এটা ছিল না। অর্থাৎ সমাজ থেমে নাই, সমাজের অপরাধের প্রকৃতিও দিন দিন জটিল হচ্ছে, আরও জটিলতর হচ্ছে, ভবিষ্যতে আরও কি আসবে। কিন্তু কনস্টিটিউশন সেগুলিকে কন্টিনিউয়াস প্রোভাইড করে যাচ্ছে, ব্যাক করে যাচ্ছে। সেই কবে রচনা হয়েছে, আজকে পর্যন্ত স্টিল ব্যাক করে যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে স্বাধীনতা, আমাদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে আমাদের সংবিধান, ভাই এগুলি আমি অলরেডি বলে ফেলেছি, আমি আর বলবো না, সময় তার প্রিভিয়াস না 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 শেষের পেজের একদম সেকেন্ড লাস্ট চলে যাও, 4 নাম্বারটাতে চলে যাও ভাই, না তার নেক্সট চলে যাও, নেক্সট দাও, নিচে নিচে যাও ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি শেষে চলে এসেছি, আর সময় নেব না বেশি। দুটো কোড আমি এখানে মেনশন করছি আম্বেদকরের। এই কোড দুটি আসলে আমাদেরকে সবসময় সতর্ক করে যে স্বাধীনতা অবশ্যই অর্জন করাটা কঠিন ছিল, স্বাধীনতাকে রক্ষা করা তার চাইতে বহু গুণে কঠিন। সেটি হলো যে সংবিধান যতই ভালো হোক না কেন, যারা তাকে কার্যকর করবেন তারা যদি অযোগ্য বা অনৈতিক হন, তবে সেই সংবিধানও খারাপ ফল দেবে। এবং পরবর্তী একটি সংবিধানের কার্যকারিতা নির্ভর করে জনগণ ও তাদের রাজনৈতিক দলের উপর। সংবিধানের প্রকৃত রক্ষক তারাই। আসলেই এই সংবিধান আমাদের দ্বারাই লেখা, আমাদের জন্যই, এবং এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সংবিধান দিবসের আমি এভাবেই আমার মতো করে বললাম, কিছু হয়তো বলতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গ। আমরা সংবিধানের সম্বন্ধে অনেক কিছুই জানলাম। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে।